হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডি 2025 এর 13ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে এ ও বি একটি কাজ একসাথে 28 দিনে করতে পারে, বি ও সি একসাথে সেই কাজটি 18 দিনে করতে পারে এবং এবিসি তিনজন একসাথে 16 দিনে করতে পারে। এ ও সি একসাথে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে? দেখো কি বলছে, এ আর বি একটা কাজ করতে পারে 28 দিনে, মানে 28 দিনে কাজটা শেষ করতে পারে। তা কোনো কাজ শেষ করা মানে কাজটার কত অংশ করা? কাজটার এক অংশ করা। তাহলে এ আর বি 28 দিনে কাজটার এক অংশ করছে, 28 দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে কতটা করবে? একদিনে করবে 1/28 অংশ। তাহলে এ আর বি একদিনে কত অংশ কাজ করছে? 1/28 অংশ। আচ্ছা, তারপরে কি দিয়েছে? বি আর সি 18 দিনে শেষ করছে, মানে 18 দিনে এক অংশ করছে। তাহলে বি আর সি একদিনে কতটা কাজ করছে? বি আর সি একদিনে করবে কত? 18 দিনে এক অংশ করলে একদিনে করবে 1/18। আচ্ছা, আর কি দিয়েছে দেখো, এ বি সি একসাথে সেই কাজটি 16 দিনে করছে। তাহলে এ বি আর সি মিলে একদিনে কতটা কাজ করছে? তিনজন মিলে 16 দিনে করছে। তাহলে একদিনে কতটা করবে? 16 দিনে এক অংশ করছে, মানে একদিনে করবে 1/16 অংশ। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? দেখো এ ও সি একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ করবে। আচ্ছা, এখানে দেখো বলে দিয়েছে তিনজনা মিলে একদিনে করে 1/16 অংশ, আর এ আর বি একদিনে করে 1/28 অংশ। আমি যদি এ বি সি তিনজনের একদিনের কাজ থেকে আমি যদি এ আর বির একদিনের কাজ বাদ দিই, তবে কোনটা পড়ে থাকে? এ বি সি থেকে যদি এ আর বি কে বাদ দিই তাহলে সির একদিনের কাজ পড়ে থাকবে। তাহলে সির একদিনের কাজ কত হবে? এবিসি তিনজন মিলে একদিনে যতটা করছে তত, মানে 1/16। তার থেকে কোনটা বাদ দেবো? তার থেকে এ প্লাস বি এর একদিনের কাজটা বাদ দেবো, মানে -1/28। এটা হচ্ছে সি এর একদিনের কাজ। আচ্ছা, একই রকম করে আমি যদি এবিসি তিনজনের একদিনের কাজ থেকে এই বি প্লাস সির একদিনের কাজটা বাদ দিই, তবে কার একদিনের কাজ পড়ে থাকে? এ পড়ে থাকে। এ প্লাস বি প্লাস সি থেকে আমি যদি বি প্লাস সি কে বাদ দিই তাহলে এর একদিনের কাজ পড়ে থাকে। তাহলে এর একদিনের কাজ কত হবে? তিনজনের একদিনের কাজ মানে 1/16 মাইনাস বি প্লাস সি এর একদিনের কাজ মানে 1/18। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? এ ও সি একসাথে কাজ করলে। তাহলে দেখো এ একদিনে কতটা করে? এই যে 1/16 মাইনাস 1/18, আর সি একদিনে কতটা করে? 1/16 মাইনাস 1/28। তাহলে এরা দুজন মিলে একদিনে কতটা করবে? তাহলে এ আর সি মিলে একদিনে কত অংশ কাজ করবে? এ করছে একদিনে 1/16 মাইনাস 1/18, আর সি করছে প্লাস 1/16 মাইনাস 1/28, এই কাজটা করবে। আচ্ছা, এটা আমি বের করি এবার। তাহলে দেখো 1/16 আর 1/16 এটা যদি আমি যোগ করি হয় কত? 2/16। তাহলে 2/16, 2/16 মানে আবার কাটাকুটি করলে হয় 1/8। আর কি পড়ে থাকছে? মাইনাস 1/18 মাইনাস 1/28, লিখি -1/18 মাইনাস 1/28। আচ্ছা, তাহলে কত কত থাকছে? এখানে থাকছে 1/8, 1/18, 1/28। তাহলে লসাগু করতে হবে কার কার? 8, 18 আর 28 এর লসাগু করতে হবে। তিনটাকেই দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 4, 9 আর 14। 4 আর 14 কে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 9 আর 7। তাহলে লসাগু কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 নং 72, আর 72 গুণ 7 মানে কত হবে? 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 রাখে 50। আচ্ছা, তাহলে 8 কে কত দিয়ে গুণ করলে 504 হয়? এখানে দেখো 8 কে 7 নং 63 দিয়ে গুণ করলে, উপরে 1 আছে মানে 63, 1 কে হবে 63, মাইনাস 18 কে কত দিয়ে গুণ করলে 504, 18 মানে কি? দেখো 9 আর 2 গুণ করলে 18, তাহলে বাকি থাকছে কত? 2 দুগুণে 4 আর 4 7 28, তাহলে 18 কে 28 দিয়ে গুণ করলে 504, মানে 1 কে 28 দিয়ে গুণ করতে হয় মানে 28, মাইনাস 28 কে কত দিয়ে? একটু আগে করলাম 18 কে 28 দিয়ে গুণ করলে হয়, তাহলে 28 কে কত দিয়ে? 18 দিয়ে গুণ করলে হয়, মানে -18। আচ্ছা, তাহলে কত হচ্ছে? 63 মাইনাস বা আচ্ছা, 63 থেকে যদি আমি 28 কে বাদ দিই কত হয়? 63 থেকে 28 কে বাদ দিলে হয় 35। 35 থেকে আবার যদি আমি 18 কে বাদ দিই কত হয়? 35 থেকে 18 কে বাদ দিলে হয় 17। তার মানে হবে কত? 17/504। আচ্ছা, এটা হচ্ছে এ আর সি মিলে একদিনে এত অংশ কাজ করে। তাহলে এই অংশটাকে আমি যদি উল্টে দিই, মানে 17/504 কে আমি যদি উল্টে দিই, তাহলে আমার টোটাল এক অংশ করতে কত দিন লাগবে সেটা বেরিয়ে যাবে। মানে কত দিন লাগবে? 504/17। আচ্ছা, এবার যদি আমি অপশনে খেয়াল করি, আচ্ছা আমি এটাকে ভাগ করে পূর্ণ সংখ্যায় আনি, তাহলে 17 দিয়ে যদি 504 কে ভাগ করি, প্রথমে 2 বার যাবে, 2 বার দিলে কত হয়? 34, মানে কত হচ্ছে? 164। তারপরে 9 বার যাবে, 9 বার দিলে কত হয়? 153। তাহলে অবশিষ্ট থাকছে কত? 11, মানে 29 পূর্ণ 11/17।
দেখো অপশন সি তে এটা রয়েছে, তার মানে অপশন সি হবে। তো অঙ্কটা আমি এইভাবে করতে পারি বা অন্যরকম করেও করা যায়, তো যেভাবেই করে আমাকে এই 18, 16 আর 28 এর লসাগু করতেই হবে। তো এইভাবে করলেও হবে, অন্যভাবে করলেও হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3 এবং তাদের উচ্চতার অনুপাত 3:4। আচ্ছা, এখান থেকে যদি আমি ধরি তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 3:4। আমি ধরছি প্রথম ত্রিভুজের উচ্চতা 3h আর দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা 4h। 3:4 বলেছে মানে প্রথমটার উচ্চতা আমি 3h ধরি, দ্বিতীয়টার উচ্চতা 4h। কি বের করতে বলেছে, তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাত। আচ্ছা, আমি ধরছি প্রথম ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য a আর দ্বিতীয় ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে কি, সমান সমান আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, আমাকে তাহলে দেখো প্রথম ত্রিভুজের উচ্চতা কত 3h আর প্রথম ত্রিভুজের ভূমি হচ্ছে a, দ্বিতীয় ত্রিভুজের উচ্চতা 4h, দ্বিতীয় ত্রিভুজের ভূমি হচ্ছে b। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে 3h ইন্টু উচ্চতা, এই সরি, ভূমি মানে হচ্ছে a আর উচ্চতা হচ্ছে 3h, মানে হাফ ইন্টু 3h ইন্টু a বা a ইন্টু 3h। আচ্ছা, এদের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে 4:3। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল বাই যদি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল করি মানে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে b ইন্টু উচ্চতা, উচ্চতা মানে দ্বিতীয় ত্রিভুজের 4h। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই যদি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল করি কত হবে, 4:3 হবে, মানে 4/3 আমি লিখতে পারি। এই হাফ কেটে গেল, এই এইচ কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 3a/4b সমান সমান হচ্ছে 4/3। তাহলে a বাই b যদি করি তাহলে কত হয়, এই যে 4, তাহলে 4/3 ইন্টু হয়ে যায় 4/3, মানে কত হয় 16/9, মানে a/b সমান সমান কত হচ্ছে 16:9। তাহলে তাদের ভূমির দৈর্ঘ্যের অনুপাত কি, প্রথম ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ইস্টু দ্বিতীয় ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যদি করি হবে 16:9, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন 50 কিমি/ঘন্টা ও 80 কিমি/ঘন্টা বেগে গতিশীল। একটি ট্রেনের দৈর্ঘ্য 480 মিটার। যদি ট্রেন দুটি পরস্পরকে 28 সেকেন্ডে অতিক্রম করে তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা দেখো, তাহলে বিপরীত দিক থেকে ট্রেন দুটো আসছে মানে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে, ট্রেন দুটোর গতিবেগের যোগফল হয়ে যাবে। আর যদি একই দিক থেকে আসতো তাহলে আপেক্ষিক গতিবেগ কি হতো, বেশি গতিবেগটা মাইনাস কম গতিবেগটা। তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি হবে, ওই দুটোর যোগফল হবে, মানে 50 যোগ 80 এত কিমি/ঘন্টা, এত কিমি/ঘন্টা। যোগ করলে কত হয় 50 আর 80, 130 কিমি/ঘন্টা। এটাকে আমি কিসে নেব, মিটার/সেকেন্ডে নেব, কারণ দেখো 480 মিটার এখানে সেকেন্ড দিয়েছে, তাই মিটার/সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়, কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে নিতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। কেন 5/18 দিয়ে গুণ করব, দেখো কিমি রয়েছে, কিমি থেকে মিটারে নিচ্ছে মানে কিমি থেকে মিটারে নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়। আর নিচে ঘন্টা রয়েছে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মানে 1000/3600 দিয়ে গুণ করতে হয়। ওটা কাটাকুটি করে হয় 5/18, এত মিটার/সেকেন্ড, এই জন্য 5/18 করছি। আচ্ছা, এখানে 2 দিয়ে একটু কাটাকুটি যায়, 2 দিয়ে কাটলে হয় 18 কে কাটলে হয় 9, এখানে হবে 65। এটা কি লাভ হলো? আচ্ছা, এরকমই রেখে দিই, 65 গুণ 5/2 এত মিটার/সেকেন্ড। এর মানে কি, মানে 1 সেকেন্ডে এরা, মানে এদের আপেক্ষিক গতিবেগ 65 × 5 মিটার, 5/2 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে এতটা। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করা হচ্ছে 28 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যদি এত দূরত্ব যায় তাহলে 28 সেকেন্ডে কত দূরত্ব যাবে, 65 × 5/2 × 28 এত মিটার দূরত্ব যাবে। আচ্ছা, 2 আর 28 কে কাটাকুটি যায়। আচ্ছা, সরি, এখানে 2 দিয়ে কাটলে 18 কে কাটলে হবে 9, এখানে আমি 2 লিখেছি, তাহলে নিচে 9 আসবে, তাই না? তাহলে 1 সেকেন্ডে যায় 65 × 5/9, তাহলে 28 সেকেন্ডে যাবে 65 × 5 × 28/9। আচ্ছা, তাহলে কত হবে 28 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা, 65 গুণ 5 যদি আমি করি তাহলে হয়, আচ্ছা 28 গুণ 5 করলে হয় 140, তাহলে 65 ইন্টু 140, শূন্যটাকে পাশেই রেখে দিই, 14 দিয়ে যদি 5 কে গুণ করি 5 × 14 = 70, শূন্য হাতে 7, 6 × 14 = 84, এর সাথে 91, মানে 9100। তাহলে 9100 বাই 9, 9 দিয়ে যদি 9100 ভাগ করি তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে একবার যাবে, তারপর একটা শূন্য নিয়ে আবার একবার যাবে, তারপরে আবার একবার যাবে, পয়েন্ট আবার 11 এরকম আসতে থাকবে, মানে 1011.11। এই যে 28 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করছে, এই অতিক্রম করাটা মানে কি, অতিক্রম করাটা মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি অতিক্রম করা, মানে দুটো ট্রেনের যোগফল। অতিক্রম করা মানে কি, এদিক দিয়ে আসছে এই ট্রেনটা, এদিক দিয়ে আসছে, অতিক্রম করা মানে এদের টোটাল দুজনের দৈর্ঘ্য যাওয়া। তাহলে এই 1011.11টা কি, এই ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি। তা আমাকে একটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে 480 মিটার, অপর ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলেছে।
তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? এদের দুজনের সমষ্টি থেকে আমি যদি একটা ট্রেনের দৈর্ঘ্য মানে 480 বিয়োগ করি তবেই অপর ট্রেনটার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? 1011.11 মাইনাস 480, তাহলে করলে হয় 0.11, এখানে 1 3 4 আর 5 মানে 5, 531.11 মিটার। তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? 531.11, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 65 কিমি, ট্রেনটি 35 মিনিট 15 সেকেন্ডে কত কিমি ও কত মিটার দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, ঘন্টায় 65 কিমি মানে 60 মিনিটে 65 কিমি, 35 মিনিট 15 সেকেন্ড, ওটাকে আমি যদি মিনিটে নিয়ে যাই কি হবে? 35 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা 15 সেকেন্ডকে আমি যদি মিনিটে নিয়ে যাই কি হয়? 15/60 মিনিট, কাটাকুটি করলে হয় 1/4 মিনিট, এটাকে যদি আমি ভাগ করি হয় কত? 0.25 মিনিট। তাহলে 35 মিনিট 0.25 সেকেন্ডকে আমি কি লিখতে পারি? 35.25 এত মিনিট, এটা আমি লিখতে পারি। আচ্ছা, ট্রেনের গতিবেগ বলেছে ঘন্টায় 60 কিমি, ঘন্টায় মানে কি 1 ঘন্টায়, মানে 60 মিনিটে যাচ্ছে হচ্ছে 65 কিমি। তাহলে আমি লিখতে পারি ট্রেনটা 60 মিনিটে যাই হচ্ছে 65 কিমি। আমাকে বের করতে বলেছে যে 35.25 মিনিটে কত কিমি যায়, তাহলে 1 মিনিটে কতটা যাবে? 65/60 কিমি। আর কত মিনিটে বের করতে বলেছে? 35.25 মিনিটে কতটা যাবে? তাহলে গুণ করতে হবে 65/60 ইন্টু 35.25। আচ্ছা পয়েন্টটা তুলে দিলে নিচে হয় 100, কাটাকুটি করি 5 দিয়ে কাটাকুটি করলে এটা হবে 12, এখানে হবে হচ্ছে 5 13 65। আচ্ছা যদি আমি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে হবে 2 এই 20, এখানে হবে 5 7 35, তারপর একটা শূন্য বসবে 2 5 5। আবার যদি 5 দিয়ে কাটাকুটি করি এখানে হবে 4, এখানে হবে 5 একে 5 2 0 মানে 4 1 141, আর তো যাচ্ছে না। আচ্ছা 141 আর 13 যদি গুণ করি কত হয়? 13 দিয়ে গুণ করলে 13 1 13 3, হাতে 1, 4 13 52 রাখে 53 3, হাতে 5, 13 কে 13 আর 5 18, ডিভাইডেড বাই 4 12 48। তাহলে এটাকে যদি আমি 48 দিয়ে ভাগ করি কত হয়? প্রথমে 3 বার যাবে, 3 বার দিলে হয় 144, তাহলে থাকছে কত? 9, হাতে 1, 4 কে 5 মানে 3 3। এটা আবার কত? 5 8 হয় 40, মানে 400, মানে 5 8 বার যাবে, 8 বার দিলে কত হয়? 8 8 64, 4 হাতে 6, 4 8 32 6 38, তাহলে কত হচ্ছে? 9। এখানে আবার পয়েন্ট দিলাম, পয়েন্ট দিলে একটা শূন্য বসবে, তারপরে কত? একবার যাবে, একবার দিলে হয় 48, তাহলে কত থাকছে? থাকছে হচ্ছে 42, পয়েন্টের জন্য শূন্য। কতবার যাবে? 8 বার যাবে, 8 বার দিলে কত হয়? 8 8 64, 4 হাতে 6, 4 8 32 হচ্ছে 38, মানে কত হচ্ছে? আচ্ছা আমি উপরে লিখছি, তাহলে হচ্ছে আমার 6 8 আর 1 9 3, আবার পয়েন্টের জন্য একটা শূন্য, মানে 38.18 এর পরে আরো 7 বার বা এরকম সামথিং যাবে, মানে 38 কিমি। এখানে দেখো দুটো অপশনে 38 রয়েছে, এই অপশনটা আর এই অপশনটা, তাহলে এই অপশনটা দেখো 38 কিমি, তারপরে আরো এত মিটার, মানে কত? 38 পয়েন্ট, আমার তো 1 8 7 এরকম আসছিল, তারপরেও আরো আসবে, তো ভাগ করার জায়গা নেই, আমি এখানে লিখে দিলাম। তাহলে আমার অপশন কোনটা হবে? অপশন ডি হবে 38.18 7.5। তো অঙ্কটা একটু বোঝার আছে, বলেছে ট্রেনটি 35 মিনিট 15 সেকেন্ডে কত কিমি কত মিটার, মানে এই যে 38 কিমি, এখানে কিন্তু পয়েন্ট দেয়নি, 38 কিমি আলাদা করে, আর 187.5 বা সামথিং এরকম আসছে, আমার 187 তে চলে এসছে, তো এত মিটার দূরত্ব অতিক্রম করবে, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এটাও খুব ভালো অঙ্ক। তো এই শিফটের অঙ্কগুলো দেখলাম বেশ একটু টাফ আছে। কি বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 126 গুণ যদি তাদের গসাগু 7 হয়। আচ্ছা তাদের গসাগু বলেছে 7, তাহলে আমি সংখ্যা দুটো কি ধরতে পারি? তাহলে সংখ্যা দুটো হবে কি 7 এর গুণিতক, তাহলে আমি একটা সংখ্যা ধরছি 7a, একটা সংখ্যা ধরছি 7b, সংখ্যা দুটো হবে 7 এর গুণিতক। আচ্ছা তাদের লসাগু বলেছে গসাগুর 126 গুণ, তাহলে লসাগু কি হবে? গসাগুর 126 গুণ, গসাগু তো বলে দিয়েছে 7, তাহলে 7 এর 126 গুণ মানে 7 গুণ 126। আচ্ছা আমি তাহলে এখান থেকে কি পাই? আমি পাবো হচ্ছে, আমরা কি জানি, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটোর গুণফল। তা সংখ্যা দুটোর গুণফল মানে কত? 7a ইন্টু 7b সমান সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু। লসাগু কত? 7 ইন্টু 126 ইন্টু গসাগু কত? 7। আচ্ছা এখানে এই 7 এই 7 কাটলো, এই 7 এই 7 কাটলো, তাহলে a b এর মান কত বেরোলো? 126, মানে এদের a আর b এর গুণফলটা হবে 126। আচ্ছা আর কি বলেছে? আর বলেছে যে সংখ্যা দুটির পার্থক্য তাদের গসাগুর 5 গুণ। আচ্ছা আমি যদি ধরি এর মানটা বেশি বির মানটা কম, তাহলে সংখ্যা দুটোর পার্থক্য কত হবে? 7a মাইনাস 7b। এটা কার সাথে সমান? গসাগুর 5 গুণ, গসাগু কত? 7, তাহলে 7 এর 5 গুণ মানে 5 7 7 গুণ 5 মানে 35। আচ্ছা এখান থেকে যদি আমি 7 কমন নিই তাহলে কি পড়ে থাকে? a মাইনাস b সমান সমান হচ্ছে 35,
এই 7 আর 35 কে যদি কাটি কত থাকে 5 থাকে, তার মানে a মাইনাস b হচ্ছে কত 5। তার মানে এদের পার্থক্য হবে 5 আর এদের গুণফল হচ্ছে 126। আচ্ছা আমি 126 কে ভাঙি দেখি কত কত গুণ করে 126 আসে যাদের তফাৎ হচ্ছে 5। প্রথমে 3 দিয়ে ভাগ করি, তাহলে কথায় 3 4 12 আর 3 দুগুণে 6। আবার 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 14 42। এখানে দেখো তাহলে 9 আর 14 গুণ করলে আমার 42 আসে, এই 9 আর 14 গুণ করলে আমার 126 আসে। আবার এদের পার্থক্যও দেখো 9 আর 14 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। তাহলে একটা মান হবে 14 আর একটা মান হবে 9, মানে এরটাকে আমি বেশি ধরেছি, তাহলে এর মান কত হবে 14, বির মান কত হবে 9। তাহলে সংখ্যা দুটো কত হবে 7a আর 7b ছিল, মানে 7 গুণ 14 আর 7 গুণ 9। আচ্ছা এদের যোগফল বার করতে বলেছে, তো 7 গুণ 14 করলে কত হয়, 7 14 হচ্ছে 98 আর 7 নং হচ্ছে 63, মানে এদের যোগফল কত 98 যোগ 63, যোগ করলে কত হচ্ছে 161, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, রামু বার্ষিক 4% সুদের হারে কিছু টাকা এইচডিএফসি তে জমা রাখে। যদি রামু 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ বাবদ 127.5 টাকা পায়, তাহলে ওই টাকা 2 বছর পর সরল সুদ কত। আচ্ছা কত টাকা জমা রেখেছে বলেনি, আমি ধরছি যে x টাকা জমা রেখেছে, তাহলে x টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। আচ্ছা x টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হতো, x ইন্টু 1 প্লাস r বাই 100, r এর মান কত 4, তাহলে 4 বাই 100 তার হোল স্কয়ার, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তার থেকে আমি যদি আসলটা বাদ দিই তাহলে আমার সুদটা চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে, মানে আসল কত x, মানে মাইনাস x সমান সমান কত চক্রবৃদ্ধি সুদ বলেছে 127.5, মানে আমি লিখতে পারি 127.5। আচ্ছা 4 আর 100 কাটাকুটি করলে হয় 25, মানে x ইন্টু এখানে লসাগু করলে 1 যোগ 1 এর 25 মানে হয় 26 বাই 25 তার হোল স্কয়ার মাইনাস এটা হোল স্কয়ার মাইনাস এক্স সমান সমান হচ্ছে 127.5। তাহলে x ইন্টু 26 এর স্কয়ার করলে কত 676x ডিভাইডেড বাই 25 এর স্কয়ার করলে হয় 625 মাইনাস x সমান সমান 127.5। লসাগু করলে হয় 625 আর উপরে হয় 676x মাইনাস 625x সমান সমান হচ্ছে 127.5। 676 থেকে 625 বাদ দিলে হয় 51x বাই 625 সমান সমান হচ্ছে 127.5। তাহলে x এর মান কত হবে 127.5, বাদিকের নিচে 625 ছিল ডান পাশে গেলে গুণ হবে, আর বাদিকের উপরে 51 ছিল ডান পাশে আসলে নিচে আসবে। আচ্ছা পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে গুণ 10। আচ্ছা 10 টাকা রেখে দিয়ে কিছু করব না, 17 দিয়ে যদি আমি 1 2 7 5 কে কাটি তাহলে 3 17 51, এখানে হবে হচ্ছে 17 মানে 7 17 119, তাহলে 8 5 5 17 85। তাহলে 3 দিয়ে যদি আমি 75 কে কাটি 3 25 75। আচ্ছা 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে এই 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 5 5 25। তাহলে আমার কত হচ্ছে x সমান সমান 5 দিয়ে 625 কে গুণ করলে হয় 5 5 25 এর 5 হাতে 2 5 দুগুণে 10 দিয়ে 12 2 হাতে 1 5 30 এর 31 বাই 2, মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1 1 1 5, তাহলে 1 2 6, তারপরে 5 মানে 2.5, মানে এত টাকা হচ্ছে আসল। আমাকে কি বার করতে বলেছে, ওই টাকার 2 বছর পর সরল সুদ। তাহলে 2 বছর পর সরল সুদ কত হবে 1 5 মানে পিটিআর বাই 100 পি কত 1562.5 ইনটু টি মানে 2 বছর ইনটু আর মানে 4 ডিভাইডেড বাই 100। পয়েন্টটাকে তুলে দিলাম, মানে গুণ 10। আচ্ছা 5 দিয়ে কাটাকুটি করলে হয় 20, এখানে হবে 3 1 1 2 2 2 5 5, আবার 5 দিয়ে কাটাকুটি করলে হয় 4, এখানে হবে 5 6 30 1 2 মানে 2 2 5 5। আচ্ছা এই 4 কেটে দিলাম, 5 দিয়ে 10 কে কাটলে হয় 2 আর 5 দিয়ে এটাকে কাটলে হয় 1 2 5, 2 2 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 125 টাকা। তাহলে 2 বছর পর সরল সুদ কত হবে 125 টাকা, অপশন সি। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, এ ও বি এর তৃতীয় সমানুপাতি এ বি হলে নিম্নলিখিত কোনটি সঠিক। তাহলে দেখো এ আর বি এর তৃতীয় সমানুপাতি বলেছে এ বি, মানে আমি কি লিখতে পারি তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে এ বাই বি সমান সমান হবে দ্বিতীয়টা বাই তৃতীয়টা, মানে বি বাই এ বি, এটা আমি লিখতে পারি। তার মানে আমি কি করতে পারি, এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার বি সমান সমান হবে বি স্কোয়ার। আচ্ছা এই দুদিকে দেখো বি আর বি স্কোয়ার থেকে একটা বি কেটে যায়, তার মানে কি হবে এ স্কোয়ার সমান সমান বা বি স্কোয়ার বাই বি করেও বি কাটতে পারো, বা এ স্কোয়ার সমান সমান বি। তার মানে কোনটি সঠিক হবে, দেখো অপশন এতেই রয়েছে এ স্কোয়ার সমান সমান বি, অথবা বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এরকমও থাকতে পারতো, তো এইটাই হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, এ সি ও বিসি এর চতুর্থ সমানুপাতি ডি, মানে কি বলতে চাইছে, মানে এ সি বিসি আর ডি এরা সমানুপাতে রয়েছে, তো যখন চতুর্থ সমানুপাতি বলবে তখন আমরা কি করে করব,
প্রথমটা বাই দ্বিতীয়টা মানে এ বাই সি, সেটা সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা মানে বিসি বাই ডি। আচ্ছা, এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয়, এডি সমান সমান হবে বিসি স্কোয়ার। এটা আমরা পেলাম, এটাকে রেখে দিই। আচ্ছা, তাহলে আমাকে কি বার করতে বলেছে, বিসি স্কোয়ার বাই এ, এডি বাই সি ও সি এর চতুর্থ সমানুপাতি। তা আমি ধরছি তাহলে বিসি স্কোয়ার বাই এ কমা এডি বাই সি কমা সি আর চতুর্থ সমানুপাতিটা ধরছি এক্স। তাহলে আমি কি লিখতে পারি, প্রথমটা বাই দ্বিতীয়টা মানে বিসি স্কোয়ার বাই এ বাই দ্বিতীয়টা মানে এডি বাই সি ইজিক্যাল টু তৃতীয়টা বাই চতুর্থটা মানে সি বাই এক্স লিখতে পারি। আচ্ছা, এটাকে যদি আমি ভাগটাকে গুণ করে দিই তাহলে ইনটু দিয়ে ওটা উল্টে যায় মানে সি বাই এডি সমান সমান হবে সি বাই এক্স। এদিকে দেখো দুটোরই উপরে উপরে সি রয়েছে মানে সি সি আমি কেটে দিতে পারি। আচ্ছা, বিসি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার মানে হচ্ছে আমার এডি, তাহলে বিসি স্কোয়ারের জায়গায় আমি এডি লিখতে পারি। তাহলে এডি বাই এ ইনটু নিচেও এডি, তাহলে এডি এডি কেটে যায় ইজিক্যাল টু 1 বাই এক্স। কোনাকুনি গুণ করলে তাহলে কি হয়ে যাবে, এক্স সমান সমান হয়ে যাবে। তার মানে চতুর্থ সমানুপাতি কত, চতুর্থ সমানুপাতি হলো এ, অপশনে। এটাও ভালো অঙ্ক দিয়েছিল। তারপরেরটা, আচ্ছা বলছে এদের মধ্যে কোনটি সর্বাধিক ছাড়। তা দেখো, যদি x% আর y% ছাড় পরপর দিয়ে বলে এদের সমতুল্য ছাড় কত, মানে দুটোর পরিবর্তে একটা ছাড় দিলে কত হতো, সেটা কত, সেটা হতো x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এত পার্সেন্ট ছাড়, এত পার্সেন্ট ছাড়। তো পরপর দুটো 10% ছাড় মানে আমি কি লিখতে পারি, মানে 10% আর 10% লিখতে পারি। তাহলে 10 যোগ 10 মাইনাস 10 গুণ 10 বাই 100, এটা এটা কাটলে হয় 1, মানে 10 যোগ 10 মানে হয় 20 মাইনাস 1 মানে হয় 19। 5% আর 10% কত হবে, 5 যোগ 10 মাইনাস 5 গুণ 10 বাই 100, তার মানে এটা 19 এর থেকে কম হবে, তাহলে এটা তো হবে না। 10% আর 3% মানে এটা আরো কম হবে, 3 যোগ 10 মাইনাস 3 গুণ 10 বাই 100, হ্যাঁ এটাও 19 এর থেকে কম হবে, মানে এটাও হবে না। 7 আর 10 করলে কত, 7 যোগ 10 মাইনাস 7 গুণ 10 বাই 100, এটাও 19 এর থেকে কম হবে। তাহলে সর্বাধিক ছাড় কোনটা, এই যে পরপর দুটি 10% ছাড়। বা এভাবেও দিতে পারে যে কোনটাতে করলে কোন ছাড়টা দিলে ক্রেতা বেশি লাভবান হবে, তাহলে এক্ষেত্রে হবে পরপর দুটি 10% ছাড়। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, যখন 12, 15, 18, 20 ও 25 দিয়ে একটি ক্ষুদ্রতম সংখ্যা x কে ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে এবং x সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত। দেখো এখানে একটা জিনিস বলেছে x সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পারো, যেখানে যে অপশন গুলো রয়েছে x এর মানে, এদের মধ্যে কোন সবকটা 7 দ্বারা বিভাজ্য কিনা। দেখো 930, 930 কে 7 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে এটা বিভাজ্য না, তাহলে এটা হবে না। 390 কি 7 দ্বারা বিভাজ্য, 390 ও 7 দ্বারা বিভাজ্য না, হবে না। 309 কি 7 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 309 7 দ্বারা বিভাজ্য। দেখো তাহলে 4 7, না না সরি 309 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাও হবে না। 903 তাহলে বিভাজ্য হতে হবে, 903 কি বিভাজ্য, 7 কে দিলে 7, 2 শূন্য মানে 7 দুগুণে 14, 6 3 7 9 63, হ্যাঁ 903 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা উত্তর। অথবা তাহলে এটা উত্তর পেয়ে গেলে, এবার দেখা গেল তোমার দুটো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, তখন তো তোমাকে করতেই হবে। তাহলে কি, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করেছে, তা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা মানে কি, মানে এদের লসাগু বের করতে হবে। যখনই বলবে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা, তাহলে এদের লসাগু করি। তাহলে 12, 15, 18, 20 আর 25 এদের লসাগু করতে হবে। আচ্ছা আমি প্রথমে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে যাকে যাকে ভাগ যাই দিই, 12, এটা হবে 3, এটা হবে 18, এটা হবে 4, এটা হবে 5। আচ্ছা তারপরে 3 দিয়ে ভাগ করি, তাহলে 4, 1, 6, 4, 5। আচ্ছা এবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে দিলে হয় 2, 1, 3, 2, 5। আবার একবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 1, 1, 3, 1, 5। আচ্ছা তাহলে এদের লসাগু কত হবে, এদের সবগুলোর গুণফল মানে 5, 3, 3 5 15, 15 কে 2 দিয়ে গুণ করলে হয় 30, 30 কে 2 দিয়ে গুণ করলে হয় 60, 60 কে যদি 3 দিয়ে গুণ করি 180, আর 180 গুণ 5 করলে হয় 5 8 90 মানে 900, তাহলে হবে কত, 900। আচ্ছা প্রতি ক্ষেত্রে বলেছে 3 ভাগশেষ থাকবে, মানে এই 900-র সাথে আরো কি করতে হবে, 900 আরো 3 নিশ্চয়ই বেশি হতে হবে, তবেই তো 3 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটা কত হবে, 900 প্লাস আরো 3, 3 বেশি হলে তবেই ওটাকে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, মানে 900 3। এখানে দেখো 903 অপশনে আছে, অপশনে হবে। তো এইভাবে, অথবা 7 দ্বারা বিভাজ্য বলেছে, তো আমি প্রথমে এইভাবেও করে দেখতে পারি। তারপরেরটা কি বলছে দেখো, জ্বালানির দাম পরপর 3 মাসে 25%, 35% ও 40% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে 60% বৃদ্ধি পেয়েছে। তো জ্বালানির দাম পূর্বের দামের থেকে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। আচ্ছা আমি ধরছি সবার প্রথমে দাম ছিল 100 টাকা বা 100, তা প্রথম মাসে হ্রাস পেলো কত, 25%। তা 25% হ্রাস পেলে মানে কত, 100 তে 25 টাকা কমবে, মানে কত হবে এখন, 75 টাকা।
আচ্ছা দ্বিতীয় মাসে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 35%। তাহলে 35% যদি হ্রাস পায় তাহলে হবে কত? ছিল 75, হবে কত? 75-এর 35% হ্রাস পেয়েছে, তাহলে হবে কত? 75-এর 65% হবে। 100 থেকে 35 বাদ দিলে 65। তাহলে 75-এর 65% মানে কত? 75 ইন্টু 65/100। এখানে কাটাকুটি যায়, 25 দিয়ে কাটলে 3/4। আচ্ছা এরকম রেখে দিলাম, তাহলে 65 গুণ 3/4 হলো। তারপরের মাসে আবার হ্রাস পেয়েছে 40%, তার মানে 40% হ্রাস হওয়া মানে যেইটা ছিল 65 ইন্টু 3/4 তার কত পার্সেন্ট হলো? তার 40% হ্রাস পেয়েছে, মানে তার 60% হবে। এটা ইন্টু 60/100 হবে। এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে হয় 2, এখানে হয় 5 13, আর 2 আর 6 কে কাটলে হয় 3, মানে কত হলো? 13 গুণ 9 মানে 117 ডিভাইডেড বাই 4। চতুর্থ মাসে কি হয়েছে? 60% বৃদ্ধি পেয়েছে, মানে এইটার আবার 60% বৃদ্ধি পেয়েছে, তাই এটা 60% বৃদ্ধি মানে কি? এটা ইন্টু 160/100। আচ্ছা এটা তাহলে একটা শূন্য কাটলো, 4 আর 16 কে কাটলে 4 4 16। আচ্ছা আর কাটবো না, গুণ করে দিলে হয় 4 7 28 8 হাতে 2, 4 কে 4 দিয়ে 6, 4 কে 4, এত বাই 10 মানে হলো কত? 46.8। সবার ফার্স্টে ছিল কত? 100, সবার লাস্টে হলো কত? সবকিছুর পরে 46.8। তাহলে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে? 100 ছিল, হলো হচ্ছে 46.8। তাহলে কতটা হ্রাস পেয়েছে? এত মাইনাস এত, মানে 0.2 6 রেখে 3 মানে হবে 53.2। তাহলে এত পার্সেন্ট, 100 তে অতটা হ্রাস পেয়েছে মানে অত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 53.2%, অপশন ডি। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, শিবম এবং রূপেশ যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা বার্ষিক সরল সুদের হারে জমা রাখে। যদি 4 বছর পর রূপেশ শিবমের থেকে 600 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ? আচ্ছা দেখো কি বলছে, শিবম রেখেছে 5400 টাকা, রূপেশ রেখেছে 9400 টাকা, আর 4 বছর পর রূপেশ একটু বেশি টাকা পেয়েছে, 600 টাকা বেশি সুদ পেয়েছে। কেন 600 টাকা বেশি সুদ পেয়েছে? কারণ দেখো রূপেশ বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে? ও রেখেছে 5400, রেখেছে 9400, তাহলে কত টাকা বেশি রয়েছে? 9400 মাইনাস 5400 মানে 4000 টাকা বেশি রেখেছে। তা এই যে 600 টাকা বেশি সুদটা পেলো, এটা কিসের জন্য? এই যে 4000 টাকার সুদটা হচ্ছে 600 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট বের করতে বলেছে? আমি ধরছি বার্ষিক সুদের হার 8%। তাহলে আমার ফর্মুলাকে এই যে 4000 টাকার যে এক্সট্রা সুদটা সেটাই হচ্ছে 600। তার মানে ফর্মুলা পিটিআর বাই 100, মানে 4000 টাকার 4 বছরের সুদ কত? 4000 ইন্টু টি মানে 4 ইন্টু আর এর মান 8 ডিভাইডেড বাই 100 সমান সমান কত? সমান সমানই হচ্ছে 600। আচ্ছা একটা শূন্য দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিই, তাহলে আর এর মান কত হবে? 600 ডিভাইডেড বাই হবে 40 গুণ 4। আচ্ছা এই শূন্য কাটলাম, 4 দিয়ে 60 কে কাটলে হয় 15, মানে 15/4, 15/4 করলে হয়, ভাগ করলে হয় 3.75%, মানে সুদের হার কত হবে? 3.75, অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 400টা আপেল প্রতি 100 আপেল 1210 টাকা দরে কেনা হয়েছে। তাহলে দেখো 400টা আপেল কিনেছে, যার দাম কত? প্রতি 100টা আপেলের দাম হচ্ছে 1210। তাহলে 100টা আপেলের দাম যদি 1210 টাকা হয়, 400টা আপেলের দাম কত হবে? 100টার 1210 হলে 400টার 1210 গুণ 4 হবে, কারণ 100কে 4 দিয়ে গুণ করলে 400 হয়। তাহলে কত? 400টা আপেলের দাম 1210 গুণ 4 কত হয়? 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4 আর লাস্টে 0, এত টাকা। আচ্ছা কি বলেছে? এবং সেগুলি বিক্রয় করে 860 টাকা লাভ হয়েছে। তাহলে প্রতি ডজন আপেলে বিক্রয় মূল্য, আচ্ছা তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 860 টাকা। তার মানে বিক্রি করেছে কত? কিনেছে 4840 দিয়ে, লাভ করেছে 860 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য প্লাস লাভ, মানে এটার সাথে 860 টাকা যোগ করতে হবে, এত টাকা। যোগ করলে কত হয়? 0, 6 4 10 0, হাতে 1, 8 1 9 8 17 7, হাতে 1, 4 1 5। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। আচ্ছা কি বলেছে? প্রতি ডজন আপেলের বিক্রয় মূল্য কত? আচ্ছা এই বিক্রয় মূল্যটা কতগুলো আপেলের? 400টা আপেলের। তাহলে প্রতি ডজনের বিক্রয় মূল্য বের করতে বলেছে, মানে প্রতি ডজন মানে কত? 12টা। আচ্ছা তাহলে আমি কি পেলাম? 400টার বিক্রয় মূল্য হচ্ছে 5700। তাহলে একটার কত হবে? 5700 ডিভাইডেড বাই 400। আর এক ডজনের বলেছে, প্রতি ডজনের বলেছে, মানে 12টার কত হবে? তাহলে 12টার কত হবে? 5700/400 ইন্টু 12। আচ্ছা এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে 12 কে কাটলে হয় 3 4 12, মানে 57 গুণ 3 করলে কত হবে? 3 7 21, হাতে 2, 3 5 15 দিয়ে 17, মানে 171 টাকা, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি ক্রিকেট টিমের 5 জন খেলোয়াড়ের গড় রান 55, 5 জনের মধ্যে 3 জন খেলোয়াড়ের গড় রান 55। তাহলে বাকি দেখো 5 জন খেলোয়াড়েরও গড় রান বলেছে 55, আবার 3 জনেরও গড় রান বলেছে 55। তাহলে বাকি যে দুজন রয়েছে তাদেরও গড় রান কি হবে? যেহেতু সবারই গড় রান সেম, তাহলে তাদেরও গড় রান এই একই হবে, মানে 55ই হবে। এটা করার আর কোনো দরকার নেই, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, গোপাল, অক্ষয় ও অতুলের গড় ওজন 45 কেজি। যদি গোপাল ও অক্ষয়ের গড় ওজন 43 কেজি হয় এবং অক্ষয় ও অতুলের গড় ওজন
43 কেজি হয় তাহলে অক্ষয়ের ওজন কত কেজি? আচ্ছা কি বলছে দেখো, গোপাল, অক্ষয় ও অতুলের গড় ওজন 45, তাহলে তাদের সমষ্টি কত হবে? গোপাল, অক্ষয় প্লাস অতুল, এদের ওজনের সমষ্টি কত হবে? তিনজনের গড় ওজন 45 বলেছে, তাহলে ওজনের সমষ্টি কত? 45 ইন্টু 3, মানে কত হয়? 45 কে 3 দিয়ে গুণ করলে 135। আচ্ছা আর কি বলেছে? গোপাল ও অক্ষয়ের গড় ওজন 43, তাহলে গোপাল আর অক্ষয়ের ওজনের সমষ্টি কত হবে? দুজনের গড় ওজন 43, মানে দুজনের ওজনের সমষ্টি কত? 43 গুণ 2 মানে 86। দেখো আচ্ছা, এদের গোপাল, অক্ষয়ের, অতুলের ওজন থেকে যদি আমি গোপালের, অক্ষয়ের ওজন বাদ দিয়ে দিই, তাহলে কার ওজন পড়ে থাকে? এই যে অতুলের ওজন। অতুলের ওজন কত হবে? এদের তিনজনের ওজনের সমষ্টি মানে 135 থেকে 86 কে বাদ দেবো, তাহলে বিয়োগ করলে কত হয়? 9, 18 কে 9 মানে 4, 49 কেজি। তাহলে অতুলের ওজন কত পেলাম? 49 কেজি। আবার কি বলেছে? অক্ষয় আর অতুলের গড় ওজন 43 কেজি, তাহলে অক্ষয় যোগ অতুল, এদের গড় ওজন বলেছে 43, তাহলে এদের ওজনের সমষ্টি কত? 43 গুণ 2 মানে 86 হবে। তাহলে তার মধ্যে অতুলের ওজন হচ্ছে 49, তাহলে এদের দুজনের ওজনের থেকে আমি যদি অতুলের ওজন বাদ দিই, তাহলে অক্ষয়ের ওজন পড়ে থাকবে। তাহলে অক্ষয়ের ওজন কত? 86 মাইনাস অতুল মানে 49 করলে কত হয়? 37 কেজি। তার মানে অক্ষয়ের ওজন কত কেজি? 37 কেজি, অপশন বি। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 2248 ও 1761 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 1 অবশিষ্ট থাকে? আচ্ছা যখন এরকম টাইপের বলবে এত এতকে ভাগ করলে এত এর এত অবশিষ্ট থাকবে, তখন যেটাকে ভাগ করে যত অবশিষ্ট থাকছে সেটা বিয়োগ করে দিতে হবে। 2248 কে ভাগ করে 3 অবশিষ্ট থাকছে, মানে 2248 থেকে 3 বিয়োগ করবা, কত হয়? 2245। আর 1761 কে ভাগ করে 1 অবশিষ্ট থাকছে, মানে কত পড়ে থাকবে? 1760। 1761 থেকে একবার দিলে, এইবার যেগুলো থাকবে তাদের গসাগু করতে হবে। তো 2245 আর 1760 এদের মধ্যে কত কমন আছে? দুজনের মধ্যে দেখো 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 2, 4, 4, 4, 5, 9, আর 3, 5, 15, 2, 6, 5, 102। আচ্ছা তাহলে দেখো 5 দিয়ে ভাগ করে 449 আর 352 আছে। এবার আমি একটু অপশন গুলো দেখি। দেখো হয় আমার গসাগুটা হয় 5 হবে, অথবা 5 এর গুণিতক কোনো হবে। তাহলে দেখো এখানে অপশন গুলো দেখো, 19 রয়েছে 5 এর গুণিতক না, 24 রয়েছে 5 এর গুণিতক না, 14 রয়েছে 5 এর গুণিতক না। তার মানে আমার তাহলে দেখো তার মানে কি 449 আর 352 এর মধ্যে কিছু কমন নেই, মানে এই দুটোকে কিছু দিয়েই যাবে না, ভাগ করা যাবে না। তাহলে আমার উত্তর কি হবে? তার মানে এদের গসাগু 5, তাহলে আমার উত্তর কত হবে? অপশন সি 5 হবে। তারপরেরটা আচ্ছা কি বলেছে দেখো, রাজেশ 5 কেজি আপেল 875 টাকা দিয়ে কিনেছে এবং সেগুলি 220 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছে। আচ্ছা 5 কেজি আপেল কিনেছে হচ্ছে 875 টাকা দিয়ে, আর বিক্রি করেছে কি 220 টাকা প্রতি কেজি, মানে 1 কেজি বেচেছে 220 টাকা দিয়ে, তাহলে 5 কেজি বেচবে কত? 220 ইন্টু 5 মানে কত হয়? 5 শূন্য 5 গুণ 10 শূন্য হাতে 1100 টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা লাভ করেছে? আচ্ছা বিক্রি করেছে 1100 টাকায়, কিনেছে 875, তাহলে লাভ করেছে কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলেই বেরিয়ে যাবে, মানে 5 17 কে 8 2 18 কে 9 2, মানে লাভ করেছে কত টাকা? 225 টাকা, অপশন ডি। তারপরেরটা আচ্ছা কি বলেছে দেখো, বলেছে আশিসের দুজন নাতির নাম কেতন এবং মহেশ। কেতনের বয়স 15 বছর এবং মহেশের বয়স 16 বছর। আশিস বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে তাদের নামে ব্যাংকে টাকা রাখলো যে যখন এটা টাকা রাখলো, হ্যাঁ ব্যাংকে টাকা রাখলো হবে, যে যখন তাদের বয়স 23 বছর হবে তখন তারা প্রত্যেকে সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পাবে। তার মানে কি? মানে সুদাসল বাবদ সমান পরিমাণ অর্থ পাবে। যদি আশিসের কাছে মোট 25,500 টাকা থাকে, তাহলে আশিস মহেশকে কত টাকা দিয়েছেন? আচ্ছা দেখো কেতনের বয়স হচ্ছে 15 বছর, মহেশের বয়স 16 বছর, তাহলে কেতনের টাকাটা কত বছর খাটবে? 23 বছর হলে কেতনের টাকাটা 8 বছর খাটবে, আর মহেশের টাকাটা কত? 7 বছর খাটবে। আমাকে এখানে দেখতে হবে যে তাদের সময়ের পার্থক্যটা কত। দেখো 1 বছর, মানে কম বেশি খাটছে কার? কেতনের টাকাটা 1 বছর বেশি খাটছে আর মহেশের টাকাটা 1 বছর কম খাটছে। তা এই ক্ষেত্রে যখনই 1 বছর কম খাটবে বা 1 বছর বেশি খাটবে এরকম ক্ষেত্রে, তার মানে কি আবার তারা সমপরিমাণ অর্থ পাচ্ছে। তা কেতনের টাকা বেশি বছর খাটছে কিন্তু মহেশের টাকা কম বছর খাটছে, তার মানে কি? তার মানে কেতনের নামে কম টাকা দিয়েছে, কেতনকে কম টাকা দিয়েছে, আর মহেশকে বেশি টাকা দিয়েছে, তবেই এটা হবে। আচ্ছা এবার আমাকে দেখতে হবে যে কতটা বেশি। যেহেতু তফাৎটা 1, তাহলে এই কেতনের 1 বছরে তার যে টাকাটা সুদাসল হবে সেই টাকাটা হচ্ছে মহেশের নামে দিয়েছে। কেন এরকম? কারণ দেখো বয়সের পার্থক্য হচ্ছে 1 বছর, তাহলে কেতনের নামের 1 বছরে যেই টাকাটা রেখেছে তার 1 বছরের সুদাসলটা হবে মহেশের আসলটা, মানে ওর টাকাটা 1 বছর কম খাটবে, মানে এর 1 বছরের সুদাসলটা হবে মহেশের 1 বছরের আসল। আচ্ছা এবার আসি সুদাসলে।
চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট বলেছে? 4%। 4% কে আমি কি লিখতে পারি? 4/100। কাটাকুটি করলে কত হয়? 1/25। তার মানে কি 1/25 মানে কি? মানে আসল যদি 25 টাকা হয়, তার মানে সুদ হচ্ছে 1 টাকা। এটা 1 বছরের ক্ষেত্রে। আসল 25 টাকা হলে সুদ 1 টাকা। তাহলে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে 25 যোগ 1 মানে 26 টাকা। তার মানে কি? মানে কেতনের নামে যদি আসলটা মানে 25 টাকাটা রাখে, তাহলে মহেশের নামে কি রাখবে? 1 বছরের সুদ আসলটা মানে 26 টাকা রাখবে। মানে কেতনের নামে যদি 25 টাকা রাখে, মহেশের নামে কত রাখবে? 26। তাহলে কেতন আর মহেশের টাকার অনুপাত কত হলো? 25:26। আচ্ছা, দুজনের নামে মোট কত টাকা রেখেছে? আশিসের কাছে মোট এই 25,500 টাকা রয়েছে। তাহলে 25,500 টাকার মধ্যে মহেশকে কত টাকা দিয়েছে? তাহলে মহেশকে কত টাকা দিয়েছে? মহেশের ভাগে যত তত মানে 26 ডিভাইডেড বাই ওদের দুজনের টাকার সমষ্টি। তাহলে 25 আর 26 যোগ করলে কত হয়? 51 ইন্টু যত টাকা দিয়েছে মানে 25,500। আচ্ছা, 51 কে দেখো 5 দিয়ে গুণ করলে 255 হয় মানে 500। তাহলে 26 গুণ 5 করলে কত? 130, তারপরে আরো দুটো শূন্য মানে 13,000 টাকা। মানে অপশন সি হবে। তারপরে আচ্ছা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে। এই সরল 22 গুণ 6 করলে কত? 132 গুণ 4/4 করলে একই হয় গুণ 19 - 12 করলে 7/7 মানে 1। তার মানে কত হবে? 132 হবে। অপশন ডি হবে। তারপরেরটা আচ্ছা, কি বলছে দেখো, একটি সংস্থায় 1224 জন কর্মী আছে, তাদের মধ্যে 25% পদোন্নতি প্রাপ্ত, মানে প্রমোটেড আর কি, প্রমোশন পেয়েছে। কতজন কর্মচারী আছে তারা যারা পদোন্নতি প্রাপ্ত, মানে ওইটাই বের করতে বলেছে। তাহলে 1224-এর 25% পদোন্নতি প্রাপ্ত মানে কত? 1224-এর 25% মানে 25/100 বা একবারে 1/4ও করে দিতে পারো। আমি 25/100 করলাম। এটা কাটাকুটি করলে হয় 1 এর 4, 4 দিয়ে কাটাকুটি করলে হয় 3, 24 দুটো সংখ্যা একসাথে নামছে মানে 0, 6। তার মানে কতজন পদোন্নতি প্রাপ্ত? 306 জন। অপশন সি। তো আজকের ক্লাসে এই 20টা প্রশ্নই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।